সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন মহামারীর কারণে আমরা বিদ্যালয় থেকে অনেক দূরে। আসলে এই অবস্থা কারোরই ভালো লাগে না, আর না লাগারই কথা, কিছু করার নাই। যে যেখানে আসি সেখানেই থেকে আমরা আমাদের এই বিপদমুক্ত হওয়ার জন্য প্রার্থনা করব। আমি সর্বপ্রথমে আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অনলাইনে ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় আলোচনা করব সেই বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের অংশ থেকে। ব্যাকরণ, আসলে ব্যাকরণ শব্দটির অর্থ কি? ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশ্লেষণ। ব্যাকরণকে বিশ্লেষণ করলে আমরা পাই বি যোগ আ যোগ কি যোগ অন, এইটা হচ্ছে এই ব্যাকরণ শব্দটির অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দকে বিশ্লেষণ করে বিশেষ ও সক্ষমভাবে রূপে বিশ্লেষণ করাই ব্যাকরণের কাজ। এখন ব্যাকরণের সংজ্ঞাটা বলবো। যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকেই ব্যাকরণ বলে। আবার বাংলা ব্যাকরণ বলে কাকে? যে শাস্ত্র বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় করে তার প্রয়োগবিধি বিশেষভাবে আলোচিত হয়, তাকেই বাংলা ব্যাকরণ বলে। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ যিনি রচনা করেন তার নাম হচ্ছে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ লিখেছেন। তার রচিত ব্যাকরণের নাম গরীয় ব্যাকরণ। ব্যাকরণের বৈশিষ্ট্যটা কি? ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে। প্রচলিত ভাষার মধ্যে যেই সব নিয়মকানুন রয়েছে ব্যাকরণ সেই সম্পর্কে আলোচনা করে। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণের জ্ঞান ভাষাকে নির্ভুল করতে
সহায়তা করে। ব্যাকরণের জ্ঞান ভাষাকে নির্ভুল করতে সহায়তা করে। ব্যাকরণ ভাষা শাসন করে না, ব্যাকরণ অপরিবর্তনীয়। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। ব্যাকরণের ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ নিয়ে কাজ করে। ব্যাকরণের প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ আছে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই মৌলিক অংশগুলো যেমন ভাষার ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয়, আবার কতগুলো শব্দের নিয়ে হয় বাক্য। ধ্বনির প্রতিটি শব্দ ও বাক্য হতে হবে এমন সার্থক, অর্থপূর্ণ। ধ্বনি বলতে যে অংশটুকু, ভাষার কয়টি মৌলিক অংশ? ভাষার 4টি মৌলিক অংশ। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ আছে। এগুলিকে আবার ধ্বনি যথায় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এগুলিকে আবার প্রধানত আলোচ্য বিষয় হিসাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্য ও অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্ব বলতে আমরা বুঝি যে ধ্বনির মৌলিক অংশকে বোঝায়। ধ্বনির কাকে বলে? আওয়াজের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। ধ্বনির প্রতীক চিহ্ন হলো বর্ণ। তাই ধ্বনিতত্ত্বের বর্ণের শ্রেণীবিভাগ, উচ্চারণের প্রণালী, তারপর উচ্চারণের প্রণালী, বর্ণের বিন্যাস, সন্ধি, নত্ব, সত্যবিধান আলোচনা করা হয়। শব্দতত্ত্ব ও রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বাংলায় অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। শব্দ ভাষার রূপ বা ভাবের বাহন। এইসব শব্দর বিষয় হচ্ছে যেমন শব্দের প্রকরণ, বচন, শব্দের গঠন, কারক, শব্দের উৎপত্তি, শব্দের রূপ, শব্দের পরিচয়, সমাস, শব্দ পদ প্রকরণ, ধাতুর রূপ, লিঙ্গ, প্রত্যয়। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্ব আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের প্রকার, ব্যাকরণের সংযোগ, বাক্য গঠন, বাক্যের সার্থক, শব্দের প্রয়োগ, বাক্যের বিশ্লেষণ, বাক্যের প্রকার, ব্যাকরণের সংযোগ, বাক্যের গঠন, বাক্যের শব্দের প্রয়োগ, বাক্যের বিশ্লেষণ, বাক্যের সার্থক, বাগধারা। এবার আসো অর্থতত্ত্ব। শব্দের অর্থের বিচার, বাক্যের অর্থের বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্য, গৌণ, বিপরীত অর্থ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন এই আলোচ্য বিষয়গুলি আমরা আলোচনা করলাম। তাইলে প্রত্যেক ভাষারে কয়টি মৌলিক অংশ আছে? 4টি। প্রত্যেক ভাষারে মৌলিক অংশ আছে 4টি: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আবার আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বের শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দের রূপ। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দের রূপ। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। এইগুলি আজকে তোমাদের ব্যাকরণ বিষয়ে, ব্যাকরণের আলোচ্য বিষয় আলোচনা করা হলো। এখন ভাষাকে বিশ্লেষণ করে যদি বলি ব্যাকরণের প্রয়োজনীয়তা কেন, ভাষাকে বিশ্লেষণ করে দেখার চেষ্টা থেকে ব্যাকরণের উদ্ভব। ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকে ব্যাকরণের উদ্ভব। লক্ষ্য রাখতে হবে যে, বা মনে রাখতে হবে, আগে ভাষার সৃষ্টি হয়েছে, পরে ভাষাকে বিশ্লেষণ করে ব্যাকরণ সৃষ্টি হয়েছে। ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ভাষা বহতা নদীর মতো কি গতিশীল, নিজের খেয়াল খুশি মতো আপন গতিতে ভাষা এগিয়ে চলে। ফলে ভিন্ন ভিন্ন সময়ে ভাষার মধ্যে নানান রকমের পরিবর্তন সাধিত হয়। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার গতিবিধি লক্ষ্য করা, ভাষাকে বিশ্লেষণ করা। আমি আগেও বলছি, ভাষার মৌলিক অংশ ধ্বনি, শব্দ, বাক্য। এইগুলো অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণের সৃষ্টি। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে না, তবুও ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্য নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করলে আমরা ভাষার বিভিন্ন উপাদান, গঠন, প্রকৃতি, সেই সবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানতে পারব। ব্যাকরণ পাঠ করা লেখার ও কথার ভাষা প্রয়োগের বিশুদ্ধ দক্ষতা অর্জন করা যায়। ব্যাকরণ পাঠ ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। ব্যাকরণে সাহিত্য রস আস্বাদনের সহায়তা ভূমিকা পালন করে। ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ, অলঙ্কার বিষয় জ্ঞান লাভ করা যায়। ভাষার পরিবর্তনের ধারা ও নিয়ম, শৃঙ্খলা, বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অভিহিত হওয়া যায়। সুতরাং পরিশেষে বলা যায় যে, ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ এবং শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের চ্যাপ্টারটাও তারপরে বললাম যে ভাষা কাকে বলে, এই ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে, এই ভাষার বিশ্লেষণ কি। ব্যাকরণ আমরা জানি, ব্যাকরণের কাজ হচ্ছে ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করা। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ আছে, সেগুলি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ হচ্ছে তোমার ব্যাকরণের। আবার এই রূপও থাকতে পারে, যেমন মনে করো শব্দ গঠন করলা, শব্দের প্রকার যেমন বচন, শব্দের গঠন, কারক, শব্দের
উৎপত্তি, শব্দের রূপ, শব্দের পরিচয়। এটা হচ্ছে শব্দের রূপ তথ্যে, শব্দের রূপ তথ্যে, শব্দের প্রকরণ, ধাতুর রূপ, লিঙ্গ প্রকরণ, প্রত্যয়। এগুলি অনেক সময় দেখা যায় যে শব্দের রূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এইভাবে যদি মনে রাখো তাহলে উত্তর দিতে পারবা। যেমন আরেকটা আছে অর্থ, বিপরীত অর্থে যেমন থাকে সেগুলি শব্দের বিভিন্ন প্রকারভেদ, যেমন গৌণ অর্থ, বিপরীত অর্থ, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাক দ্বারা করি আমরা বাক্যতত্ত্বের পদক্রম, বা যেমন বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে কি, এটা কোন বাক্যতত্ত্ব, আলোচ্য বিষয় কি, ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ব্যাকরণের সংযোগ, ব্যাকরণের শব্দ প্রয়োগ, বাক্য গঠনের শব্দ প্রয়োগ, বাক্যের বিশ্লেষণ, সার্থক বাক্যের বিশ্লেষণ যেমন বাগধারা ইত্যাদি। বাগধারা ইত্যাদি। তাহলে ব্যাকরণকে ভাষার কি বলা হয়? যদি প্রশ্ন করা হয়, ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণ রচনা করেন কে? ব্যাকরণে বাংলা ব্যাকরণের রচিত নাম কি? গৌড়ী ব্যাকরণ। কে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। তারপরে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে যেসব নিয়মকানুন রয়েছে সেই সম্পর্কে আমরা কি করি? সঠিক জ্ঞান লাভ করি। ব্যাকরণ ভাষার কি হয়? অপরিবর্তনীয়। ব্যাকরণ অপরিবর্তনীয়। তাইলে আজকের এই পাঠ থেকে আমরা কি পেলাম? ব্যাকরণ কিভাবে উৎপত্তি হয়, ব্যাকরণ শব্দের অর্থ কি। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ পাঠ করলে ভাষার শুদ্ধ রূপে পড়তে লিখতে পারা যায়, তাকে কি বলে? তাকে বাংলা ব্যাকরণ, তাকে ব্যাকরণ বলে। ভাষার মৌলিক উপাদান ধ্বনি, শব্দ কয়টি? মৌলিক উপাদান হচ্ছে 4টি, ধ্বনি, শব্দ, বাক্য। আর আলোচ্য বিষয় হচ্ছে আবারও 4টি, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব। রূপতত্ত্ব। ব্যাকরণের এই আলোচ্য বিষয়ে আমরা আজকে পেলাম। বাংলা ব্যাকরণে এর ব্যতিক্রম নয়, বাংলা ব্যাকরণের এর ব্যতিক্রম নয়। তাইলে আমরা যদি তোমাদের স্কুল খুলে তাহলে আমরা আরো ভালো করে শ্রেণীকক্ষে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। যে যেখানে আছো, যেভাবে আছো, যার যার নিজ নিজ ধর্ম পালন করো। এই ধর্ম পালন করে আল্লাহর কাছে বলো যে আল্লাহ যেন আমাদের সকলকে এই মহামারী থেকে মুক্ত রাখতে পারে, মহামারী থেকে মুক্ত করে দেয়। মুক্ত হলে আমরা আগের মতো সব কিছু সঠিকভাবে করতে পারবো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের কাছে যা আছে সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় বন্ধু, সেটা হচ্ছে তোমাদের বই। বইকে জানি বই সবসময় পড়তে ভালো লাগে না, তবে মাঝে মধ্যে গল্পের বই, তোমাদের আনন্দ পাঠ আছে, সেইগুলি তোমরা পড়বা, পড়ে দেখবা ভালো লাগে। বইয়ে মানুষের প্রকৃত বন্ধু। আজ এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে নি বাবা।